স্থান ফুলবাড়িয়া বাস টার্মিনালের নর্দমার ডান পাশ। সময় সন্ধ্যা হবে হবে করছে। মাস আষাঢ়ের শেষ কিংবা শ্রাবণের শুরু, তারিখ জানা নেই। হিমু তাকিয়ে আছে আকাশের দিকে। কবিরা আকাশের মেঘ দেখে আপ্লুত হন, তবে তারা বাস টার্মিনালের নর্দমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখেন না। নর্দমার বিকট গন্ধ নাকে লাগছে। আকাশের দিকে তাকিয়ে আছে বলে মনে হচ্ছে গন্ধটা আকাশ থেকে আসছে। আকাশ মেঘে মেঘে অন্ধকার। মেঘের ভাব দেখে মনে হচ্ছে ঢাকা শহরে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ঠিক কখন ঝাঁপিয়ে পড়বে এই ব্যাপারে হিসাব নিকাশ করছে। বুঝতে চেষ্টা করছে সে কখন নামলে শহরের মানুষ সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে। মেঘেদের মন মেজাজ আছে, তারা রহস্য করতে পছন্দ করে। ভাইজান কি দেন? কেউ একজন হিমুর পাশে এসে দাঁড়িয়েছে। মোটামুটি বিস্মিত ভঙ্গিতে প্রশ্ন করেছে। হিমু আকাশ থেকে দৃষ্টি ফেরালো না। ভাইজান কিন্তু কখনো আমার প্রশ্নের জবাব দেন নাই। আসমানের দিকে চাই কি দেখেন? হিমু আকাশ থেকে দৃষ্টি নামিয়ে ওর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকালো। হিমুর সামনে ছোটখাটো একজন মানুষ, বয়স 40-এর কাছাকাছি হবার কথা। গরমের সময়ও তার গায়ে ফ্লানেলের ফুল শার্ট, জিন্সের প্যান্ট, প্যান্টের পা অনেকখানি গোটানো, পায়ে স্পঞ্জের স্যান্ডেল। জিন্সের প্যান্টের সঙ্গে স্পঞ্জের স্যান্ডেলের কম্বিনেশন গ্রহণযোগ্য। বৃষ্টি বাদলায় স্পঞ্জের স্যান্ডেল খুব কাজে দেয়। যেটা গ্রহণযোগ্য না সেটা হলো স্পঞ্জের স্যান্ডেলের ফিতা দুইটা দুই রঙের, একটা সবুজ একটা লাল। একসময় স্পঞ্জের স্যান্ডেলের ফিতা আলাদা কিনতে পাওয়া যেত। ফিতা ছিঁড়ে গেলে বাজার থেকে নতুন ফিতা কিনে লাগানো হতো। এখন এই কাজ কেউ করে না। ফিতা ছিঁড়ে গেলে স্যান্ডেল ফেলে দিয়ে নতুন স্যান্ডেল কেনে। ওয়ান টাইম ইউজ। আমরা দ্রুত ওয়ান টাইমের দিকে এগোচ্ছি। এই অভ্যাস কি আমরা প্রকৃতির কাছ থেকে পেয়েছি? প্রকৃতিও একই রকম করে। একটা মেঘ একবার ব্যবহার করে ফেলে দেয়, আবার নতুন মেঘ তৈরি করে। লোকটার গালে খোঁচা খোঁচা পাকা দাড়ি, জর্দা দিয়ে পান খাওয়া অভ্যাস আছে। মুখ থেকে ভুর ভুর করে জর্দার গন্ধ আসছে। অভাবী মানুষদের মতো গাল ভাঙা চোখ চকচক করছে। অভাবী মানুষদের চোখ কেন জানে পশুদের চোখের মতো চকচক করে। ভাইজান আমার নাম মতি, মতি মিয়া। লোকটা এখন হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো। এরকম রুগ্ন হাত হিমু আগে দেখেছে বলে মনে পড়ল না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদাভাবে মৃত্যু হবার ব্যবস্থা থাকলে হিমু বলতে পারত মতিলামের লোকটার ডান হাতে মৃত্যু হয়েছে। আমার নাম তো কইছি, মতি মিয়া। এখন আপনার নাম কি জানতে পারি? হিমু বলল, জানতে পারেন, আমার নাম হি। মতিমিয়া অবাক হয়ে বলল, মিস্টার হুদা মুদাহি? ঠিকই ধরেছেন, হুদামুদা হি। হিমু থেকে সংক্ষেপে হি। ভালো নাম ছিল হিমালয়, হিমালয় থেকে হিমু, হিমু থেকে হি, এরপর হবে রস্বইকার। সংক্ষেপ করেই যাব। সংক্ষেপ করুন কি জন্য? বাংলাদেশ বিমানের বিজ্ঞাপন দেখেন না? পৃথিবী ছোট হয়ে আসছে, আমাদের নামও ছোট হয়ে আসছে। আপনার নাম তো মতি, সংক্ষেপ করে ফেলুন। এখন থেকে আপনার নাম ম। ম? জি, ম। হুদামুদা ম। মতিমার মুখের চামড়া শক্ত হয়ে গেছে, ভ্রু গেছে কুচকে। মনে হচ্ছে সে রাগ সামলানোর চেষ্টা করছে। চেষ্টা পুরোপুরি সফল হলো না, রাগ থেকেই গেল। সে চাপা গলায় প্রায় ফিস ফিস করে বলল, আমার সাথে বাইসলামি করেন? হ্যাঁ, এখন আমি আপনার যে কথাটা কমু সেটা শুনলে বাইসলামি বন হয়ে যাব। পাতলা পায়খানাও ছুটতে পারে। হিমু ও মতিমিয়ার মতো গলা নিচু করে বলল, কথাটা কি? আপনার ডাক পড়ছে। কে ডাকছে? আঙ্গুল কাটা জগলু ভাই ডাকছে। আমি আপনার ওনার কাছে নিয়ে যাব। দৌড় দেওয়ার চিন্তা মাথা থেকে দূর করেন। চারদিকে আমার লোক আছে, আমার পিছে পিছে হাঁটেন। ডাইনে বামে সাউন্ড যাইতো না। চোখ বন্ধ করে ফেলি, হাত ধরে ধরে নিয়ে যান। বাইসলামি অনেক করছেন, আর না। আঙ্গুল কাটা জগলু ভাইরে চিনছেন তো? হ্যাঁ, নাকি চেনেন নাই? পরিচয় দিমু? পরিচয়ের প্রয়োজন আছে? হিমু নাসূচক মাথা নাড়ল। জগলু ভাইয়ের পরিচয় লাগে না, উনি অতি পরিচিত ব্যক্তি। পত্রিকার ভাষায় শীর্ষ সন্ত্রাসী।
বাংলাদেশ সরকার তাকে ধরিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। সন্ত্রাসী হলেও উনি শিক্ষিত, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া মানুষ। তার পড়াশোনার বিষয় ইংরেজি সাহিত্য। আঙ্গুল কাটা জগলু ভাইজান থাকেন কোথায়? কথা না বললে চুপচাপ হাঁটেন, নো টক। হিমু বলল, বেশি দূর হলে একটা রিক্সা নিয়ে নিই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। মতিমিয়া কঠিন চোখে হিমুর দিকে তাকালো। সেই দৃষ্টি যে কোনো মানুষকে ভড়কে দেওয়ার জন্য যথেষ্ট। দৃষ্টির কারণে এখন মতিমিয়ার চেহারাই পাল্টে গেছে। সরল বোকাশোকা চেহারার বাইরেও যে তার অন্য একটা চেহারা আছে, এটা দেখে ভালো লাগছে। মতিমিয়া হাঁটছেও দ্রুত, লম্বা লম্বা পা ফেলছে। মানুষ ছোটখাটো হলেও তার পা বেশ লম্বা। ইজি চেয়ারে যিনি শুয়ে আছেন তিনি কি আঙ্গুল কাটা জগলু ভাইজান? হিমুর প্রথমেই চোখ গেল আঙ্গুলের দিকে। আঙ্গুল ঠিক আছে, শুধু ঠিক না, বেশ ভালো রকম ঠিক। লম্বা লম্বা সুন্দর আঙ্গুল, হাতের সঙ্গে মানানসই। পামিস্টরা এই ধরনের হাতকে বলেন কনিক্যাল হ্যান্ড, কৌণিক হস্ত। এ ধরনের হাতের মানুষেরা শিল্প সাহিত্যের অনুরাগী হয়। তারা হয় কোমল অন্তঃকরণ বিশিষ্ট ভাবুক মানুষ। ওনার বাঁ হাতের মধ্যমায় সবুজ পাথরের আংটি, গায়ে কাজ করা পাঞ্জাবি, পরনে সবুজ রঙের এক কালারের লুঙ্গি। তার টাইপের লোকজন লুঙ্গি পরে আয়েসি ভঙ্গিতে ইজি চেয়ারে শুয়ে আছে। ভাবতেই কেমন চাই লাগে। এদের তো টেনশনে অস্থির হয়ে থাকার কথা। দুয়ারে প্রস্তুত গাড়ি টাইপ ব্যাপার, পালাতে হবে কিংবা এক্ষুনি অ্যাকশনে যেতে হবে। মতি ধাক্কা দিয়ে আমাকে কয়েক হাত এগিয়ে দিয়ে চাপা গলায় বলল, ওস্তাদ মালানসি। জগলু ভাই চোখ তুলে একবার হিমুকে দেখে চোখ বন্ধ করে ফেললেন। মানুষটা চোখ সুন্দর, চেহারা সুন্দর, মাথা ভর্তি চুল। প্যাকেজ নাটকে নায়কের বড় ভাই চরিত্র দেওয়া যায় এমন ধরনের চেহারা। যে বড় ভাই হয়, ব্যাংকে কাজ করে কিংবা কলেজের প্রফেসর। 2 মেয়ে এবং স্ত্রী নিয়ে সংসার। একটা বড় খাটে স্বামী স্ত্রী ঘুমান, বাচ্চা দুটো তাদের মাঝখানে থাকে। হিমু জগলুর ভাইয়ের বয়স আজ করার চেষ্টা করছে। কত হতে পারে, 40? মতিবিয়া বলল, নাম জিজ্ঞেস করলাম, বলতেছে নাম হি। বাইসলেমি করে। জগলুর ভাই এক পলকের জন্য চোখ মেলেই বন্ধ করে ফেললেন। ঠান্ডা গলায় বললেন, তোকে নাম জিজ্ঞেস করতে বলে নাই, ধরে আনতে বলেছে। তুই সামনে থেকে যা। মতিমিয়া সামান্য ধমকেই ভয়ে কুঁকড়ে গেল। দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল। উফ করে চাপা আওয়াজ করলো। জগলু ভাই চোখ খুললেন না। চোখ বন্ধ অবস্থাতেই পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন, ঠোঁটে সিগারেট দিলেন। দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেট ধরালেন। চোখ বন্ধ অবস্থায় দেশলাই জ্বালানো বেশ কঠিন কাজ। 2 হাতে ভালো সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হয়। শুধুমাত্র অন্ধরাই এই কাজটা পারে। জগলু ভাই হেমুর দিকে হাত দিয়ে ইশারা করলেন। ইশারার অর্থ বসো কিংবা বসুন। মুখের কথায় আপনি তুমি হয়, ইশারায় হয় না। হেমু জগলু ভাইয়ের সামনে রাখা কাঠের চেয়ারে বসলো। চেয়ারে বসা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছে না। জগলু ভাই হয়তো হেমুকে মেঝেতে বসতে বলেছেন। এখন এই ঘরে শুধু হিমু, একজন জগলু ভাই। মাঝারি ধরনের ঘর, আসবাবপত্র বলতে কয়েকটা কাঠের চেয়ার, একটা নিচু টেবিল, পুরোনো আমলের হাতলওয়ালা ইজি চেয়ার। ঘরটার মধ্যে মধ্যবিত্ত ভাব আছে, তবে বেশ বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে। টিভির সঙ্গে ডিভিডি প্লেয়ার লাগানো। জগলুল ভাই সম্ভবত টিভি দেখতে পছন্দ করেন। এমন হতে পারে কোন একটা বিশেষ সিরিয়াল তিনি খুব মন দিয়ে দেখেন, একটাও মিস করেন না। তার একটা ইন্টারভিউ নিতে পারলে ভালো হতো। শীর্ষ সন্ত্রাসী আঙুল কাটা জগলুল ভাই বিষয়ে মানুষজন জানতে পারত। প্রশ্ন, জনাব আপনার প্রিয় টিভি প্রোগ্রাম কোনটি? তোর কোন বনেগা করোড়পতি? প্রশ্ন, আপনার প্রিয় রং? উত্তর সবুজ। প্রশ্ন, আপনার প্রিয় লেখক? উত্তর শেক্সপিয়ার। জগলুল ভাই চোখ মেলেছেন। আজ শোয়া অবস্থায় থেকে তিনি এখন বসা অবস্থানে এসেছেন। আগে সিগারেট শেষ হয়ে গেছে, এখন তিনি দ্বিতীয় সিগারেট ধরাচ্ছেন।
চোখ খোলা অবস্থায় দেয়াশলাইয়ের কাঠি চালাতে তার বেশ বেগ পেতে হচ্ছে। এই কাজটা তিনি মনে হয় চোখ বন্ধ অবস্থাতেই ভালো পারেন। তিনি বললেন হিমুর দিকে না তাকিয়ে। তোমার নাম কি? হিমু বলল, সংক্ষেপে হি। হিমু থেকে হি। সংক্ষেপ কে করেছে? আমিই করেছি। কেন? এখন সংক্ষেপের জামানা, সবকিছু সংক্ষেপ হয়ে যাচ্ছে, এই জন্য নামটাও সংক্ষেপ করলাম। সবকিছু সংক্ষেপ হয়ে আছে মানে কি? কি সংক্ষেপ হচ্ছে? মানুষের জীবন। যে ছেলের বাঁচার কথা ৮০ বছর, সে ২০ বছর বয়সে বোমা খেয়ে রাস্তায় পড়ে গেল। তোমার ঝোলার ভিতর কি? তেমন কিছু না। ঝোলা উপর করে মেঝেতে ধরো, দেখি কি আছে। জগুল ভাই বেশ আগ্রহ নিয়ে ঝুঁকে এসেছেন। তিনি মনে হয় ভাবছেন ইন্টারেস্টিং কিছু বের হবে। ইন্টারেস্টিং কিছু বের হবার কথা না। ছোড়াতে কি আছে হিমু নিজেও অবশ্য ভুলে গেছে। হিমু নিজেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হিমু ছোলা উপর করলো। 2টা বল পয়েন্ট বের হলো, একটা খাতা বের হলো, আর বের হলো গ্লুকোজ বিস্কিটের প্যাকেট। প্যাকেট খোলা। হিমু কয়েকটা খেয়েছে, বাকি সব প্যাকেটে আছে। যেগুলো খুব সাবধানে বিস্কিটের প্যাকেট হাতে নিলেন। একটা একটা করে বিস্কিট বের করছেন, শুকে দেখছেন, মেঝেতে ফেলছেন। প্রতিটা বিস্কিট দেখা শেষ হবার পর খাতাটা হাতে নিলেন, সেটিও শুকে দেখে রেখে দিলেন। ওনার বোধ হয় কুকুর স্বভাব, সব জিনিস শুকে দেখতে হয়। তুমি পুলিশের ইনফর্মার? জি না। পুলিশের ইনফর্মার না হলে আমার পিছনে পিছনে ঘুরছো কেন? গত 1 সপ্তাহে আমি 5 বার তোমাকে আমার আশেপাশে দেখেছি। তোমাকে লোকেট করা সহজ। হলুদ পাঞ্জাবি দেখেই তোমাকে আমি চিনি। হিমু বিনয়ের সঙ্গে বলল, জগলু ভাই, আমি পুলিশের ইনফর্মার হলে প্রতিদিন হলুদ পাঞ্জাবি পরে আপনাকে খুঁজতাম না, এক এক দিন এক এক পোশাক পরতাম। তুমি মসজিদের লোক? কোন মজিদ বলুন তো? এক মজিদকে চিনি, ঠেলাওয়ালা, ঠেলা চালায়। আর কোনো মসজিদকে চেনো না? জি না। বোমা মসজিদের নাম শুনেছ? জি না। উনি নিশ্চয়ই আপনার মতো বিখ্যাত না। আপনার মতো বিখ্যাত হলে নাম শুনতাম। তুমি পুলিশের ইনফর্মারও না, আবার মসজিদের লোকও না। জি না। জগুল ভাই হেমুর দিকে তাকিয়ে আছেন। একজন অতি ভয়ঙ্কর ক্রিমিনাল, তার চোখের দৃষ্টি কঠিন হবার কথা। দৃষ্টি সেরকম না, চোখের দৃষ্টিতে প্রশ্রয় প্রশ্রয় ভাব আছে। তার চোখের দৃষ্টির উপর ভরসা করেই হেমু বলল, জনাব, আপনাকে একটা প্রশ্ন কি করব? ব্যক্তিগত কৌতূহল। কি প্রশ্ন? আপনার আঙ্গুল তো ঠিক আছে, আপনার নাম আঙ্গুল কাটা জগলু কেন? আমি অন্যের আঙ্গুল কাটি। সব আঙ্গুল কেটে দেন না একটা দুটা কাটেন? তিনি হেমুর প্রশ্নের জবাব না দিয়ে ঠান্ডা গলায় ডাকলেন। মতি! মতি মিয়া ঝড়ের বেগে ছুটে এলো। ঘরে ঢুকতে গিয়ে আবারও দরজার সঙ্গে কিলিশান। এই বেচারার মনে হয় ধাক্কা রাশি। জগলুল ভাই বললেন। চৌবাচ্চায় পানি আছে? মতি মিয়া বলল, অল্প আছে। চৌবাচ্চা পানি দিয়ে ভর্তি কর। একে নিয়ে যা। 1 মিনিট করে মাথা পানিতে ডুবিয়ে রাখবি, তারপর জিজ্ঞেস করবি সে কার লোক, কি সমাচার। তখন মুখে বলে ফুটবে, আমার ধারণা মসজিদের লোক। জল চিকিৎসাতে যদি কাজ না হয়, সকালে বাঁ হাতে কানে আঙুলটা কেটে দিস। হেমু বলল, জগলু ভাই, 1 মিনিট করে চুবিয়ে রাখলে জল চিকিৎসায় কাজ হবে না। আমি ডুব দিয়ে 1.5 মিনিট থাকতে পারি। হেমু রসিকতা করার চেষ্টায় জগলুল ভাই বিভ্রান্ত হলেন না। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করলেন। ভাবটা এরকম যেন হেমুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শেষ। মতি মিয়া হেমুকে টেনে নিয়ে যাচ্ছে, তার মুখ ভর্তি হাসি। মনে হয় পানিতে মাথা চোবানো এবং আঙ্গুল কাটা এই দুটি কাজেই সে আনন্দ পায়। বর্তমান সময়ে মানুষের প্রধান সমস্যা কাজ করে আনন্দ না পাওয়া। মতি মিয়া পাচ্ছে, তার জব স্যাটিসফ্যাকশন আছে। এটা খারাপ কি? হিমু এখন আছে চৌবাচ্চা ঘরে। মোঘল আমল হলে বলতে পারতো হাম্মামখানা। জানালাবিহীন ঘর, একটাই দরজা, ঘরে এক কোণে চৌবাচ্চা। ট্যাপ খোলা হয়েছে, চৌবাচ্চায় পানি দেওয়া হচ্ছে। হিমুর সঙ্গে এক প্রৌঢ়ও আছে, তার হাত বাঁধা। প্রথম যখন ধাক্কা দিয়ে হিমুকে এই ঘরে ঢোকানো হয়, তখন অন্ধকারের কারণে প্রৌঢ়ের
মুখ দেখতে পাইনি। এখন চোখে অন্ধকার সয়ে এসেছে। প্রৌঢ়কে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ব্যালেন্স ডায়েট খাওয়া চেহারা। 24 ঘন্টা এসি রুমে থাকলে চামড়ায় তেলতেলা যে ভাব আসে তা এসেছে। পরনে ফতুয়া ধরনের পোশাক। জিনিসটিতে জটিল সূচের কাজ করা হয়েছে, অর্থাৎ দামি পোশাক। তবে ভদ্রলোক চুপসে গেছেন, তার দামি ফতুয়া ঘামে ভেজা। তিনি ক্রমাগত নাড়াচাড়া করছেন। ঘরে ওরা 2 জন। দরজার বাইরে থেকে তালাবদ্ধ। দরজার ফাঁক দিয়ে কিছু আলো আসছে। আলোর একটা রেখা প্রৌঢ়ের মাথার ঠিক মাঝখানে পড়েছে। নাক এবং ঠোঁটের মাঝখান আলো হয়ে আছে, বাকিটা অন্ধকার। ফেলিনি কিংবা বার্গম্যানের মতো পরিচালক থাকলে এই লাইটিং দেখে মজা পেতেন। তালাবদ্ধ দরজার বাইরে লোকজন হাঁটাহাঁটি করছে বোঝা যাচ্ছে। একবার ঘর ঘর শব্দ হলো, মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে আনছে। ঘর ঘর শব্দে প্রৌঢ় ভদ্রলোক এমনভাবে কেঁপে উঠলেন যেন ট্রাঙ্ক আসছে। এক্ষুনি তার দিকে কামান তাক করে গুলি করা হবে। তিনি রাজহাঁস টাইপ ফ্যাসফ্যাসে গলায় বললেন, কি ব্যাপার? শব্দ কিসের? প্রশ্নটা তিনি হিমুর দিকে তাকিয়ে করলেন। হিমু বলল, মনে হয় ট্যাঙ্ক। ছোট ছোট রাশিয়ান ট্যাঙ্ক যখন চলে এরকম শব্দ হয়। ব্যালোড অফ এ সোলজার ছবিতে এরকম শব্দ শুনেছি। ভদ্রলোক মোটামুটি কঠিন গলায় বললেন, তুমি কে? প্রথম আলাপেই সরাসরি তুমি? বোঝা যাচ্ছে এই লোক তুমি বলেই অভ্যস্ত। শিক্ষকরা যেমন যাকে দেখে তাকেই ছাত্র মনে করে, এই লোকও যাকে দেখে তাকেই মনে হয় কর্মচারী মনে করে। হিমু ভদ্রলোকের দিকে তাকিয়ে বিনীত গলায় বলল, স্যার, আমার নাম জানতে চাচ্ছেন? আমার নাম হিমু। ইদানিং সংক্ষেপ করে বলছি হি। তোমাকে এরা ধরেছে কি জন্যে? আঙ্গুল কাটার জন্য ধরে নিয়ে এসেছে স্যার। ওস্তাদ জগলু ভাই মানুষের আঙ্গুল কাটতে পছন্দ করেন, শুনেছেন বোধহয়। আপনার আঙ্গুল যেমন কাটবে আমারটাও কাটবে। জগলু ভাইয়ের কাছে ধনী গরিব সব সমান। স্যার, আপনার পরিচয়টা কি জানতে পারি? আপনার কিসের ব্যবসা? আমি মনসুর গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক। আমার নাম মনসুর খান। শুনে ভালো লাগলো স্যার। আমার হাত বাঁধা। হাত খোলা থাকলে আপনার সঙ্গে হ্যান্ডশেক করতাম। আপনাদের মতো লোকদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারা ভাগ্যের ব্যাপার। আপনাকে ধরেছে কি জন্য? টাকা চাই, 20 লাখ টাকা চাই। দিয়ে দেন। 20 লাখ টাকা তো আপনার হাতের ময়লা। আপনার একটা আঙ্গুলের দাম নিশ্চয়ই 20 লাখ টাকার বেশি। টাকা দিয়ে দিতে বলেছি, সম্ভবত এর মধ্যে দিয়েও দিয়েছে। তাহলে তো স্যার আপনি রিলিজ নিয়ে চলে যাচ্ছেন। আই হোপ সো। এরা চৌবাচ্চায় পানি দিচ্ছে কেন? আমার জন্য জল চিকিৎসার ব্যবস্থা করবে। জগলু ভাই অর্ডার দিয়েছেন চৌবাচ্চা ভর্তি হলে 1 মিনিট করে যেন আমার মাথা চৌবাচ্চায় ডুবানো হয়। পেট থেকে কথা বের করার পদ্ধতি। বলে কি? তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না তুমি ভয় পাচ্ছ। হিমু বলল, ভয় পেলে যদি কোনো লাভ হতো তাহলে ভয় পেতাম। লাভ যখন হবে না, শুধু শুধু ভয় পাওয়ার দরকার কি? স্যার, আপনি পানিতে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারেন? কেন? কিছুই তো বলা যায় না। ধরেন আমাকে বাদ দিয়ে আপনাকে পানিতে চুবানো শুরু করলো। আমি তো তোমাকে বলেছি তারা যা চেয়েছে সেটা দিতে বলেছি। আমি এখন রিলিজ নিয়ে চলে যাব। আমি আর দেশেই থাকবো না। কানাডা ইমিগ্রেশন নেওয়া আছে, মেয়েকে নিয়ে চলে যাব কানাডা। আপনার মেয়ের নাম কি? স্যার, আপনি রেগে যাচ্ছেন কেন? তুমি ফালতু কথা বলছো কেন? ঠিক আছে স্যার, আর কথা বলবো না। একটা ছোট্ট উপদেশ দেই। বিপদে উপদেশ কাজে লাগতে পারে। ফাজিল, চুপ। উপদেশ দিতে হবে না। গালাগালি করছেন কেন স্যার? আমার উপদেশটা শুনে রাখুন। পানিতে যখন মাথাটা চুবাবে নিঃশ্বাস নেবেন না, হাঁ করবেন না, নড়াচড়া করবেন না। ভয়ে যদি নিঃশ্বাস নিয়ে ফেলেন বিরাট বিপদ হবে। নাক দিয়ে পানি ঢুকলে সমস্যা। পানি ঢুকে যাবে ফুসফুসে, জীবন সংশয় হবে। 1.5-2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকা খুবই কষ্টকর, তবে অসম্ভব না। গিনেস বুক অফ রেকর্ডে 3 মিনিট পানিতে ডুব দেওয়ার কথা আছে। ভদ্রলোক ক্ষিপ্ত গলায় বললেন। চুপ বললাম, চুপ। হিমু মধুর ভঙ্গিতে বলল, চেষ্টা করবেন শান্ত থাকতে। শান্ত থাকলে শরীরের অক্সিজেনের প্রয়োজন কিছুটা কমে। তুই শান্ত থাক। তুই অক্সিজেনের পরিমাণ কমা। তুই তুকারি করছেন কেন স্যার? আমরা 2 জন একই পথের পথিক, জল চিকিৎসার রোগী। আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। চুপ। ভদ্রলোক হয়তো আরো হইচই করতেন, সুযোগ পেলেন না।
দরজা খুলে গেল। মতি মিয়া ঢুকলো। চৌবাচ্চার পানি পরীক্ষা করলো। চৌবাচ্চা এখনো ভর্তি হয়নি। হিমু প্রৌঢ়ের দিকে তাকিয়ে বলল। প্রৌঢ় আগের মতোই গলাতেই ধমক দিলেন। চুপ। হিমু চুপ করলো। মতি মিয়া এখন প্রৌঢ়ের দড়ি বাঁধন খুলছে। খুলতে খুলতেই বলল, আপনার জন্য সুসংবাদ, এখন চলে যাবেন। ওস্তাদ আপনাকে ছেড়ে দিতে বলছে। চোখ বান্ধা অবস্থা মাইক্রোবাসে তুলবো, দূরে নিয়ে ছেড়ে দেবো, রিক্সায় নিয়ে চলে যাবেন। প্রৌঢ় বললেন। থ্যাংক ইউ। মতি মিয়া বলল, আপনার তকলিফ হয়েছে, কিছু মনে নেবেন না। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনার ভাগ্য ভালো, আপনি অল্পের উপর পার পাইছেন। প্রৌঢ় হিমুর দিকে শেষ তাকানো তাকিয়ে ঘর থেকে বের হলেন। একে অবশ্য তাকানো বলা যাবে না। তিনি তীর নিক্ষেপের মতো দৃষ্টি নিক্ষেপ করলেন বলা চলে। আকাশে মেঘ ডাকছে। যে মেঘের নামার কথা ছিল সেই মেঘ তাহলে এখনো নামেনি। বৃষ্টি নামার আগের মেঘের ডাকের সঙ্গে বৃষ্টি নামার পরের মেঘের ডাকের সামান্য পার্থক্য আছে। রূপা নামের এক তরুণী হিমুকে এই পার্থক্য শিখিয়েছিল। হিমু শিখিয়েছে ওর খালাতো ভাই বাদলকে। বিদ্যে পুরোপুরি নষ্ট হতে দেওয়া ঠিক না। বাদল এই বিদ্যার চর্চা করছে কিনা জানে না। অনেকদিন তার সাথে দেখা হয় না। ইদানিং সে কিছু ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে। কি একটা গান তার মাথায় ঢুকে গেছে। সে যেখানেই যায়, যাই করে, তার মাথায় একটা গানের লাইন বাজে। বড়ই অদ্ভুত গানের কথা। প্রথম লাইনটা হচ্ছে, নেদিলদ বা রওয়া ওয়াহালা গপা। সমস্যা হচ্ছে এই গান নাকি সে আগে কখনো শোনেনি। যে গান সে কোনোদিন শোনেনি সেই গান কি করে তার মাথায় ঢুকলো কে জানে। তার মাথা থেকে কি গান দূর করা হয়েছে? একটা টেলিফোন হাতের কাছে থাকলে বাদলকে জিজ্ঞেস করতে পারত। থানাওয়ালাদের হাতে যখন ধরা খেয়েছে তখন তারা মাঝে মধ্যে টেলিফোন করতে চাইলে দিত। বেশিরভাগ সময় অবশ্য দেখা যেত তাদের টেলিফোন কাজ করে না, ডায়াল টোন আসে না, আর যদিও আসে শোষ আওয়াজ হয়। বাংলাদেশে বেশিরভাগ সময় দুই জায়গায় টেলিফোন নষ্ট থাকে, পুলিশের টেলিফোন এবং হাসপাতালের টেলিফোন। এদের কি জিজ্ঞেস করে দেখব একটা টেলিফোন করতে দেবে কিনা? বন্ধ দরজা ধড়াম করে খুলে গেল। 4-5 জনের একটা দল প্রবেশ করলো। দলের পুরো ভাগে জগলু ভাই আছেন এবং ওদের প্রৌঢ় মনসুর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মনসুর খান সাহেবও আছেন। তার মুখ ঝুলে পড়েছে এবং তিনি হাঁপানি রোগীদের মতো টেনে টেনে শ্বাস নিচ্ছেন। ঘটনা আজ করতে পারছে। 20 লক্ষ টাকা জায়গা মতো পৌঁছেনি। মনসুর সাহেবের মেয়ে হয়তো পুলিশে খবর দিয়েছে। সাদা পোশাকের পুলিশ একটা বেড়াছেড়া বাঁধিয়েছে, কিংবা টাকার বদলে সুটকেস ভর্তি পুরনো খবরের কাগজ পাঠিয়ে দিয়েছে। তার বাবা যে কত বড় বিপদে আছে সে বোধহয় আজ করতে পারছে না। জগলু ভাইয়ের হাতে সিগারেট। তিনি ঘন ঘন সিগারেট টানছেন। যতবারই টানছেন ততবারই আর চোখে তার রিস্ট ওয়াচের দিকে তাকাচ্ছেন। এই প্রথম তার মধ্যে উত্তেজনা লক্ষ্য করল। উত্তেজনায় তার নাক ঘামছে। সমুদ্রবিদ্যা বইয়ে আছে, মানসিক উত্তেজনাকালে যে পুরুষের নাক ঘামে সে স্ত্রী সোহাগী হয়। জগলু ভাই কি স্ত্রী সোহাগী? জগলু ভাই বললেন, বুড়ার মাথা পানিতে চোবাও। তার আগে বদমাইশের মেয়েটাকে মোবাইলের টেলিফোনে ধরো। বুড়ার মাথা পানি থেকে তোলার পরেই টেলিফোনটা বুড়ার হাতে দাও। বুড়া মেয়ের সঙ্গে কথা বলুক। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আমার সঙ্গে টাল্টুবাজি। টেলিফোনে মেয়েকে ধরতে ঝামেলা হলো। নেটওয়ার্ক পাওয়া যায় না। যখন নেটওয়ার্ক পাওয়া যায় তখন মেয়ের টেলিফোন থাকে বিজি। এদিকে সময় চলে যাচ্ছে। জগলু ভাইয়ের রাগ ক্রমেই বাড়ছে। চৌবাচ্চা পূর্ণ, এক্ষুনি হয়তো পানি উপচে পড়বে। জগলু ভাই বললেন, কি লাইন পাওয়া গেছে? মতি মিয়ার হাতে টেলিফোন। সে ভীত গলায় বলল, জি না। একটা কানেকশন ঠিক মতো করতে পারো না? নাম্বার জানো? বোতাম ঠিক মতো টিপেছ? টেলিফোন হারুনের কাছে দাও। তুমি জীবনে কোনো একটা কাজ ঠিক মতো করতে পেরেছো বলে তো আমার মনে পড়ে না। হারুনের পারফরমেন্স মতি মিয়ার চেয়েও খারাপ। সে বোতাম টেপার আগে মোবাইল সেট হাত থেকে ফেলে দিল। সেট সে মেঝে থেকে অতি দ্রুত তুলল। ঝড়ের গতিতে বোতাম টিপল। 6-7 বার হ্যালো হ্যালো বলল।
না, কিছু হলো না। জগলু ভাই বললেন। কি হলো, ডাইনে পাচ্ছ না? হারুন কাঁপা কাঁপা গলায় বলল। টেলিফোন অফ করে রেখেছে, রিং হয় ধরে না। জগলু ভাই থমথমে গলায় বললেন। বেকুবের মতো কথা বলবে না। যে মেয়ের বাপের এই অবস্থা, আমাদের সঙ্গে যেখানে তার যোগাযোগের একমাত্র ব্যবস্থা টেলিফোন, সেখানে সে টেলিফোন অফ করে রাখবে? আমি কোন বেকুব পছন্দ করি না, আর আমাকে চলতে হয় বেকুব নিয়ে। এখন চৌবাচ্চায় কানায় কানায় পূর্ণ। টেলিফোনে মেয়েটিকে ধরা যাচ্ছে না বলে চৌবাচ্চা কাজে লাগছে না। বাংলা ছবি কোনো দৃশ্য থাকলে এই অবস্থায় ব্যাকগ্রাউন্ড সুপার টেনশন মিউজিক বাজতো। মিউজিকের মধ্যে আফ্রিকান ড্রামের শব্দ, ড্রিম ড্রিম ড্রিম। এই ড্রিম ড্রামের শব্দে হার্টবিটের শব্দ মিশিয়ে মিশ্র মিউজিক। হিমু বলল। জগলু ভাই, আমি কি ট্রাই করে দেখব? টেলিফোনে কানেকশন পাওয়ার লাক আমার খুব ভালো, সবসময় এক চান্সে লাইন পাই। দলনেতা এবং দলের সদস্যরা সবাই একসঙ্গে হিমুর দিকে তাকালো। জগলু ভাইয়ের চোখ চকচক করছে, তার সিগারেট নিভে গেছে। তিনি নেভা সিগারেটটাই টানছেন। মতি বলল। ওস্তাদ, এর আগে পানি ভাই, এই কুত্তা বড় দিকদারি করতেছে। জগলু ভাই হ্যাঁ সূচক মাথা নাড়তে গিয়েও নাড়লেন না। শেষ মুহূর্তে মত বদলে বললেন। এর হাতের বাঁধন খুলে দিয়ে এর হাতে টেলিফোন দে। হিমু বলল। নাম্বারটা দিন। টেলিফোন হাতে নিয়ে সে ভীত মুখে দাঁড়িয়ে আছে। হারুন ভাইজান, সে বলল। রিডায়ালে টিপলি হবে। হিমু বলল। রিডায়ালে টিপলে হবে না হারুন ভাই, এক একজনের এক এক সিস্টেম। আমি রিডায়ালের লোক না, আমি ডিরেক্ট ডায়ালের লোক। নাম্বারটা বলুন। হারুন ভাইজান নাম্বার বললেন। হিমু বোতাম টিপল। সেট কানে লাগানোর আগে মনসুর খান সাহেবের দিকে তাকিয়ে বলল। মেয়েটার নাম কি? খান সাহেবের মুখ আরও ঝুলে গেছে। তিনি এমনভাবে তাকাচ্ছেন যেন প্রশ্ন শুনতেই পাননি। স্যার, আপনার মেয়েটার নাম বলুন। মিতু। মিস না মিসেস? মিস না মিসেস দিয়ে কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। হ্যালো মিস মিতু বলবো না হ্যালো মিসেস মিতু বলবো জানতে হবে না? ওর বিয়ে হয়নি। বয়স কত? বয়স দিয়ে কি হবে? কোন বয়সের মেয়ে সেটা হিসেব করে কথা বলতে হবে না? 19। জগলু ভাই হিমুর দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন। তোমার কথা বলার কিছু নাই, তুমি লাইন ধরে যাও। প্রথমবারে যদি কাজ না হয়, বা প্রথমবারে তুমি যদি লাইন না পাও, আমি স্ট্রেট তোমাকে পানিতে চোবাবো। তোমার রস বেশি হয়েছে, রস বের করে এই রস দিয়ে আমি গুড় বানিয়ে দেব। আসার পর থেকে ফাজলামি করেই যাচ্ছ। আমি দেখতে চাই তুমি কতক্ষণ ফাজলামি করতে পারো। প্রথম চেষ্টাতেই লাইন পাওয়া গেল। অতি মিষ্টি গলায় একটি মেয়ে বলল। হ্যালো, মিতু, ভালো আছো? আপনি কে? আমাকে তুমি চিনতে পারবে না, আমার নাম হিমু, সংক্ষেপে হি। কি চান আপনি? ধমক দিয়ে কথা বলো না মিতু, আমি জগলু ভাইয়ের আপনা লোক। জগলু ভাই আমার পাশেই দাঁড়িয়ে আছেন, তোমার কথা উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। জগলু ভাইকে চিনতে পারছো তো? আঙ্গুল কাটা জগলু, কঠিন বস্তু, কচাকচ আঙ্গুল কাটনেওয়ালা। মিতুর আর কোনো কথা শোনা যাচ্ছে না। মনে হচ্ছে সে নিজেকে সামলানোর জন্য সময় নিচ্ছে। হিমু হাত দিয়ে রিসিভার চাপা দিয়ে জগলুর ভাইয়ের দিকে তাকিয়ে বলল। উস্তাদ, আপনি কথা বলবেন নাকি প্রাথমিক আলাপ আমিই করব? জগলুর ভাইও কিছু বলছে না। তার তীক্ষ্ণ দৃষ্টি হিমুর চোখে। মনে হচ্ছে তিনি পলক ফেলছেন না। কাজেই হিমু আবারও টেলিফোন কানে নিল। হ্যালো মিতু, তোমরা কাজটা ঠিক করনি। 20 লাখ টাকা তোমাদের কাছে এমন কোনো টাকা না, সেই টাকা নিয়ে তোমরা ভাঁওতাবাজি করলে। উস্তাদ খুব রাগ হয়েছেন। এখন আমরা তোমার বাবাকে ওয়াটার ট্রিটমেন্ট দেব। আয়োজন সম্পূর্ণ। এখন ওনার মাথা পানিতে চুবানো হবে। পর 3টা 1.5 মিনিটের সেশন হবে। বাবা কি আপনার আশেপাশে আছে? অবশ্যই আছেন, জল চিকিৎসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাবা কি দিন? এখন তো ওনাকে দেয়া যাবে না, প্রথম ডোজ ওষুধ পড়ার পর দেয়া হবে। প্রথম ডোজ ওষুধ মানে? প্রথম ডোজ ওষুধ মানে প্রথমবার পানিতে চুবানো। জল চিকিৎসার পর আমরা কি করব শোনো, শল্য চিকিৎসা। ওনার একটা আঙ্গুল কেটে কুরিয়ার সার্ভিসে তোমাকে পাঠিয়ে দেয়া হবে। তবে সেই সুযোগ এখনও আছে। টাকা ভর্তি সুটকেস হাতের কাছে রাখো। প্রথমবার আমাদের সঙ্গে টালটুবাজি করেছো বলেই এই দফায় টাকার পরিমাণ কিছুটা বেড়েছে। এখন হয়েছে 25 লাখ। আমি 1 ঘন্টার মধ্যে টাকা নিয়ে আসছি।
দারোয়ানকে আমার কথা বলে রাখো, বলা মাত্রই যেন গেট খুলে দেয়। ভালো কথা। তোমাদের বাড়িতে কুকুর নেই তো? কুকুর থাকলে আমি যাব না, অন্য লোক যাবে। আমি কুকুর ভয় পাই। আপনি বাবাকে টেলিফোন দিন। একটু দাঁড়াও, ওস্তাদ জগলু ভাইকে জিজ্ঞেস করে দেখি তিনি পারমিশন দেন কি না। লিডারের পারমিশন ছাড়া টেলিফোন দিতে পারবো না, উনি আমাদের লিডার। জগুল ভাই চোখের ইশারায় অনুমতি দিলেন। হিমু টেলিফোন মনসুর সাহেবের কানে ধরল। তিনি কোনো কথাই বলতে পারলেন না। হেঁচকি তুলে কাঁদতে লাগলেন। ওপাশ থেকে মেয়ের কথা শোনা যাচ্ছে। কে? বাবা? বাবা? হ্যালো, প্লিজ কুল ডাউন। তোমাকে রিলিজ করার জন্য যা করার করব। কুল ডাউন বাবা, কুল ডাউন। হিমুরা আবার পূর্বাবস্থায় ফিরে গেছে। চৌবাচ্চা সামনে রেখে দুজন বসে আছে। হিমু দৃষ্টি চৌবাচ্চার দিকে। মনসুর সাহেব তাকিয়ে আছেন হিমুর দিকে। দরজা বাইরে থেকে তালাবদ্ধ, তবে দরজা ফাঁক দিয়ে আলো আসছে। বেশ কিছুক্ষণ ধরেই অন্ধকারে আছে বলে চোখ শুয়ে আছে। হিমু মনসুর সাহেবের মুখ পরিষ্কার দেখতে পাচ্ছে। আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্টের চেহারার সঙ্গে তার চেহারার সুসাদৃশ্য আছে। প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন। মনসুর সাহেবের মনে হয় হাঁপানি নামক ব্যাধি ভালোভাবেই ধরেছে। নিঃশ্বাস নিতে পারছেন না। অবস্থা যা, তাকে পানিতে চোয়ানোর আগেই তিনি মারা যাবেন। হাঁপানির জন্য আপনি কি কখনো কোনো লোকজ চিকিৎসা করিয়েছেন? কি চিকিৎসা? লোকজ চিকিৎসা। শিয়ালের মাংস খেলে হাঁপানি সারে বলে শুনেছি। খেয়েছেন শিয়ালের মাংস? মনসুর সাহেব বললেন, আমি চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্যে তুমি এরকম ঠাট্টা ফাজলামি কথা বলতে পারছো? যদি উদ্ধার পেয়ে যান তাহলে তো আর আপনার সঙ্গে আমার যোগাযোগ হবে না। তখন মনে করে শিয়ালের মাংস খাবেন। মাটন বিরিয়ানি স্টাইলে বাবুর্চিকে রাঁধতে বলবেন। আসলে জিনিসটা হবে ফক্স বিরিয়ানি। শিয়ালের গন্ধ মারার জন্য বেশি করে এলাচি দিতে বলবেন। তুমি কি দয়া করে চুপ করবে? হাঁপানির আরও একটা ভালো লোকজ চিকিৎসা আছে। এই চিকিৎসায় কোনো কিছু খেতে হবে না। চিকিৎসাটা বলবো? মনসুর সাহেব কঠিন চোখে তাকাচ্ছেন। হিমু তার দৃষ্টি অগ্রাহ্য করে বলল, এই চিকিৎসা যে আপনাকে করতেই হবে তা তো না, জানা থাকলো। আপনি কি করবেন শুনুন। একটা জীবন্ত ছোট সাইজের তেলাপোকা ধরবেন, হাঁ করে মুখের ভেতর রাখবেন, ঠোঁট বন্ধ করে দেবেন। তেলাপোকা মুখের ভেতর ফরফর করতে থাকবে, মরবে না, কারণ তার অক্সিজেনের অভাব হবে না। প্রতিদিন এই চিকিৎসা যদি একবার করে চালিয়ে যান, আপনি হবেন সম্পূর্ণ রোগমুক্ত। মনসুর সাহেব হিমুর দিক থেকে দৃষ্টি সরিয়ে চৌবাচ্চার দিকে তাকালেন। চৌবাচ্চা থেকে পানি উপচে পড়ছে, ঝর্ণার মতো সুন্দর শব্দ হচ্ছে। মনসুর সাহেব চৌবাচ্চার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম সংক্ষিপ্ত নাম হি, অনেকেই ডাকে হিমু। শুধু আমার বাবা আমাকে ডাকতেন হিমালয়। হিমু শোনো, আমি তোমার কথাবার্তা কর্মকাণ্ড কিছুই মেলাতে পারছি না। আমি জানতে চাচ্ছি তোমার কি ধারণা, এরা কি আমাকে মেরে ফেলবে? হিমু বলল, এরা যদি বুদ্ধিমান হয় তাহলে মেরে ফেলবে, আর যদি বোকা হয় বাড়িতে ফেরত পাঠাবে। জগলু বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। তাহলে সে আমাকে মেরে ফেলবে? মেরে ফেলা উচিত, তবে বিরাট বুদ্ধিমানেরা মাঝে মাঝে বোকামি করে। সেই বোকামিতে আপনি ছাড়া পেতে পারেন। আর তোমাকে কি করবে? আমাকে আপনার মেয়ের কাছে পাঠাবে সুটকেস ভর্তি টাকা নিয়ে আসতে। তুমি এমনভাবে কথা বলছো যে কি ঘটবে না ঘটবে সবই তুমি জানো। হিমু হাসল, বিশেষ ধরনের হাসি, যে হাসির নানান অর্থ করা যায়। হিমু, জি। তোমার সঙ্গে কি ঘড়ি আছে? কয়টা বাজে বলতে পারো? হিমু বলল, আমার সঙ্গে ঘড়ি নেই, তবে কয়টা বাজে বলতে পারি। 8:25। তালা খোলার শব্দ হচ্ছে। জগুল ভাই সঙ্গে এমন একজনকে নিয়ে ঢুকেছেন যাকে দেখা মাত্র হিমুর হার্টবিট বেড়ে 100-110-এর মতো হওয়ার কথা। গামা পালোয়ান ধরনের কেউ না, সাধারণ স্বাস্থ্যের লম্বা একজন মানুষ। গায়ের রং ফর্সা, ছোট ছোট চোখ, মাথার চুল সম্ভবত পাকা, মেহেন্দির রং দিয়ে লাল করা হয়েছে। মানুষটার চেহারার সব কিছুই স্বাভাবিক, কিন্তু সব স্বাভাবিকতার বাইরে এমন ভয়ঙ্কর কিছু আছে যা সরাসরি বুকে ধাক্কা দেয়। জগুল ভাই হিমুর দিকে তাকিয়ে বললেন, মেয়েটার সঙ্গে আমার কথা হয়েছে, সে বলেছে আর সমস্যা হবে না, কাউকে পাঠালে টাকা দিয়ে দেবে। আমরা ঠিক করেছি তুমি গিয়ে টাকা নিয়ে আসবে।
আমার নিজের কোনো লোক কেউ যাবে না। হিমু বলল, স্যার আমি একা যাব? হ্যাঁ, একাই যাবে। দূর থেকে আমার লোকজন তোমাকে ফলো করবে। টালটোবাজি করার কোনো সুযোগ নেই। মিতুর সঙ্গে একটু কথা বলে নিই, টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। তার সঙ্গে তোমার কথা বলার কোনো কিছুই নেই। অবশ্যই আছে, আমার কিছু জিনিস জানতে হবে। আমি তাদের বাড়িতে ঢুকলাম আর ধরা খেয়ে গেলাম, এটা কি ঠিক হবে? তাছাড়া এই বুড়া মিয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। মনসুর সাহেবের কথা বলছি। তার বিষয়ে কি সিদ্ধান্ত? তাকে আমরা কখন খুন করব? আমি রওনা হবার আগেই, না টাকা নিয়ে ফিরে আসার পর? এত চিন্তা তোমার করতে হবে না। তোমার কাজ টাকাটা নিয়ে আসা। জগলু ভাই, আমি ওই মেয়ের সঙ্গে কথা না বলে রওনা হব না। আমি 3 কথার মানুষ। তিনি কথার মানুষ মানে? আমি প্রতিটা কথা 3 বার করে বলি, দানে দানে 3 দান। 3 নম্বর কথা যেটা বলি সেটা ফাইনাল। জগুল ভাই তার হাতের মোবাইল এগিয়ে দিলেন। মিতুকে সঙ্গে সঙ্গে পাওয়া গেল। হিমু বলল, কেমন আছো মিতু? মিতু বলল, আপনি কে? আমার নাম হিমু, আমি জগলু ভাইয়ের আপনা লোক। তোমার সঙ্গে আগেও কথা হয়েছে। আমি টাকার সুটকেস নেবার জন্য আসছি। টাকা রেডি তো? হ্যাঁ রেডি। গেটে বলে রাখবে রিক্সা করে 2 জন লোক আসবে। রিক্সা থামা মাত্র যেন গেট খুলে দেয়। বলে রাখা হবে। কফির পানি গরম করে রাখবে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আসবো তো, গরম 1 কাপ কফি কাজে দেবে। কফির ব্যবস্থা থাকবে। স্ন্যাক্স জাতীয় কিছু রাখতে পারবে? ভাজা ভুজি ধরনের কিছু? থাকবে। কুকুর দূর করেছো? আমি আগেই বলেছি যে বাড়িতে কুকুর আছে সে বাড়িতে আমি যাই না। কুকুর বেঁধে রাখা হয়েছে। আমি বাধাবাধির মধ্যে নেই, অন্য বাড়িতে কুকুর পাঠিয়ে দিতে হবে। আমার বাবা কোথায়? বাবাকে কখন ফেরত পাবো? ওনাকে সঙ্গে নিয়ে আসবো। ওনাকে সঙ্গে নিয়ে আসবেন? অবশ্যই। ফ্যালো করি মাখুতেল অবস্থা, মাল ডেলিভারি দিয়ে টাকা নিয়ে চলে আসবো। জগলু ভাইয়ের এইটাই সিস্টেম। হিমুর কথা শেষ হবার আগেই জগুল ভাই খপ করে হাত থেকে টেলিফোন নিয়ে নিলেন। তার মুখ সেগুন কাঠের মতো শক্ত, চোখ এখন মার্বেলের মতো। তিনি সর্প স্টাইলে হিস হিস করে বললেন, মাল ডেলিভারি নিয়ে যাবে মানে? কি মাল? মনসুর সাহেবকে নিয়ে যাব। তাকে তো এখন আমাদের দরকার নাই। তাকে দরকার নেই এই গুরুত্বপূর্ণ খবর তোমায় কে দিয়েছে? আপনি চান আমি একাই যাই? অবশ্যই। আগে টাকা আসুক, তারপর বুড়োর ব্যাপারে কি করা যায় আমরা বিবেচনা করব। আমি এর মধ্যে নাই। কি বলতে চাও তুমি? জগলু ভাই, আমি যেটা বলতে চাই পরিষ্কার করে বলবো, মন দিয়ে শুনুন। আপনাদের দরকার টাকা, বুড়ো লোকটাকে আপনাদের দরকার নেই। টাকা আমি এনে দেব, তবে বুড়োটাকে ফেরত দিতে হবে। রাজি থাকলে বলুন, রাজি না থাকলে আমাকে পানিতে চুবান। জগুল ভাই তার মার্বেলের মতো চোখে ইশারা করলেন। নিমিষের মধ্যে এরা হিমুকে ঘাড় পর্যন্ত পানিতে চুবিয়ে ধরল। শৈশবে এই পদ্ধতির ভেতর দিয়ে হিমু গিয়েছে। হিমুর জ্ঞানী বাবা হিমুকে এই ধরনের জল চিকিৎসা বেশ কয়েকবার করিয়েছেন। নিঃশ্বাস নিতে না পারার কষ্টটা অনুভব করার ব্যবস্থা করেছেন। তিনি যা করতেন তা হলো মাথা পানিতে চুবিয়ে উঁচু গলায় কথা বলতেন। পানির নিচে সেই কথা অন্যরকমভাবে কানে আসতো। তার কথাগুলো ছিল, হে পুত্র, তুমি কঠিন অবস্থায় আছো। অক্সিজেন নামক অতি ক্ষুদ্র কিছু অণুর জন্য তোমার সমস্ত শরীর এখন ঝনঝন করছে। মানুষের মস্তিষ্ক অক্সিজেন সবসময় বেশি বেশি ব্যবহার করে। কিছুক্ষণের মধ্যেই তোমার মস্তিষ্কের অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তখন মস্তিষ্ক স্বরূপে আবির্ভূত হবে। মস্তিষ্ক তোমাকে অদ্ভুত সব অনুভূতি দেখাবে, দৃশ্য দেখাবে। ভয় পেও না। এখানে হিমুর বাবার কথা শুনতে পাচ্ছে না, তবে অন্যদের কথা শুনতে পাচ্ছে। মনসুর সাহেবের কান্না শুনতে পাচ্ছে। মতি নামের লোকটার কথা শুনতে পাচ্ছে। সে বিড়বিড় করে বলছে, ওস্তাদ মনে হয় শেষ হয়ে গেছে, তুলবো? ব্যঞ্জো টাইপ একটা বাজনা কানে আসছে হিমুর। এটা মনে হচ্ছে শব্দের হ্যালুসিনেশন। এখানে নিশ্চয়ই কেউ ব্যঞ্জো বাজাচ্ছে না। মস্তিষ্কের অক্সিজেনের অভাব হচ্ছে। সে হ্যালুসিনেশন দেখাতে শুরু করেছে। না হলে এই অবস্থায় ব্যঞ্জোর বাজনা কানে আসতো না।
হেমু হাত পা নাড়ছে না, শরীর দোলাচ্ছে না। পরিশ্রম করা মানেই বাড়তি অক্সিজেন খরচ করা। এই কাজ এখন করাই যাবে না। মানুষের ফুসফুস ভর্তি এখন কার্বন ডাইঅক্সাইড। এমন কোনো সিস্টেম যদি বের করা যেত যাতে কার্বন ডাইঅক্সাইড ভেঙে জীবনদায়িনী অক্সিজেন পেত। কার্বন ডাইঅক্সাইড সমান কার্বন প্লাস অক্সিজেন। কোন একটা বিশেষ ক্যাটালিস্ট কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে দেবে। জগলুল ভাইয়ের গলা শোনা গেল। এই, একে পানি থেকে তুলে দেখ, এখনো আছে না গেছে? হিমুকে পানি থেকে তোলা হলো। বিরাট বড় হা করে এক গাদা অক্সিজেন হিমু মুখে নিল না, সামান্য একটু নিল। হঠাৎ করে এক গাদা অক্সিজেন নিলে হিমুকে ধপাস করে মেঝেতে পড়ে যেতে হবে। হিমু তাকিয়ে আছে হাসি হাসি মুখে। এই অংশটা অভিনয়। 2 মিনিট অক্সিজেন ছাড়া যে থাকে তার মুখ হাসি হাসি হওয়া কঠিন ব্যাপার। সবাই তাকিয়ে আছে হিমুর দিকে। তাদের চোখে বিস্ময় আছে, খানিকটা ভয়ও আছে। ভয়টা কি জন্য আছে হিমু বুঝতে পারছে না। হিমু বলল, আপনারা সিদ্ধান্ত কি নিলেন তাড়াতাড়ি জানান, আমার হাতে এত সময় নেই। আমাকে পানিতে ডুবিয়ে মারতে চাইলে মারবেন, কোনো অসুবিধা নেই। জগলুল ভাই বললেন, কোনো অসুবিধা নাই? না, অসুবিধা নেই, আমরা সবাই মরব। আমি পানিতে ডুবে মরব, জগলু ভাই অন্যভাবে মরবে। তাকে কেউ হয়তো জ্বলন্ত ইটের ভাটায় ছেড়ে দেবে। ঠান্ডা মৃত্যু, গরম মৃত্যু, জিনিস একই। জগলু ভাই, আমাকে একটা সিগারেট দিতে বলেন না, লিকা চা আর একটা বেনসন সিগারেট। জগলুল ভাই বললেন। চা সিগারেট খাবে? হিমু বলল, কফি খেতে পারলে ভালো হতো, কফির ব্যবস্থা তো নিশ্চয়ই নেই। সবাই মুখ চাওয়াচুই করছে। সবার চোখেই বিস্ময়। শুধু লাল চুলের পিশাচ টাইপের মানুষটার চোখ বিস্ময়মুক্ত। হিমু আবার বলল, চা সিগারেটেই কি হবে? জগলুল ভাই মতিকে চা সিগারেট দিতে বললেন। সিদ্ধান্ত হলো মনসুর সাহেবকে নিয়েই হিমু যাবে। হিমুর দায়িত্ব টাকার সুটকেস জগলুল ভাইয়ের হাতে ফেরত দেওয়া। জগলুল ভাই হিমুকে আড়ালে ডেকে নিয়ে কঠিন গলায় বললেন, আমি আঙ্গুল কাটার জগলু। আমার সঙ্গে 19-20 করলেই আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হিমু বলল, আমি হইলদা হিমু, আমার সঙ্গে কোনো 19-20 করলে আমিও কিন্তু আপনাকে ছাড়বো না। জগলুল ভাই শীতল গলায় বললেন। তার মানে? হিমু মধুর ভঙ্গিতে হাসল। জগলুল ভাই সেই হাসি কিভাবে নিলেন হিমু বুঝতে পারছে না। খুব ভালোভাবে নেবার কথা না। যে মেঘ এতক্ষণ শহরের উপর ঝুলেছিল, শহরের মানুষদের ভেজাবে কি ভেজাবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না, সেই মেঘ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ইংরেজিতে এই বৃষ্টিকেই বোধহয় বলে ক্যাটস অ্যান্ড ডগস। রিকশার হুড তুলে দেওয়া হয়েছে। পায়ের উপর ব্রাউন কালারের প্লাস্টিক। কোনোই লাভ হচ্ছে না। হিমু এবং মনসুর সাহেব ঘেঁষাঘেঁষি করে বসেছে। ভদ্রলোকের গায়ের কাঁপুনি টের পাচ্ছে হিমু। শীতে কাঁপছেন বলেই মনে হচ্ছে, কিংবা তার জ্বর এসে গেছে। জ্বর চলে আসা বিচিত্র না, তিনি এখনও ঘোরের মধ্যে আছেন। তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হিমু রিকশা করে তার বাড়ির দিকে রওনা হয়েছে। এই সত্যটা মনে হয় এখনও গ্রহণ করতে পারেননি। তিনি স্থির হয়ে বসে থাকতে পারছেন না। সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন। একটু পরপরই রিকশার পেছনের পর্দা উঠিয়ে পেছনটা দেখতে চেষ্টা করছেন। হিমুর হাতে একটা মোবাইল টেলিফোন জগলুল ভাই দিয়ে দিয়েছেন, যাতে সারাক্ষণ তার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। নতুন একটা সিম কার্ড মোবাইলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজ শেষ হলে এই সিম কার্ড ফেলে আরেকটা ঢোকানো হবে। কোন নাম্বার থেকে টেলিফোন করা হয়েছে কেউ ধরতেই পারবে না। মনসুর সাহেব গলা নামিয়ে বললেন, রিক্সাওয়ালা কি ওদের লোক? হিমু বলল, না। কিভাবে বুঝলে যে ওদের লোক না? রিক্সা ওরা এনে দেয়নি, আমি ঠিক করেছি। ওরা কি আমাদের ফলো করছে? না। কিভাবে বুঝলে ওরা আমাদের ফলো করছে না? জগলু ভাই পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দিয়েছেন। এই ধরনের মানুষ সবকিছু নিয়ে জুয়া ধরতে পছন্দ করেন। আমার ব্যাপারটাও তার কাছে একটা জুয়ার মতো, জিতলে জিতবেন, হারলে হারবেন, এরকম ভাব। হিমু, জি।
তুমি সাধারণ মানুষের পর্যায়ে না। আমরা কেউই সাধারণের পর্যায়ে না, সবাই সাধারণের উপরে। তুমি বিবাহ করেছ? না। চাকরি করো? না। মাসে 10,000 টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা আমি তোমার জন্য করব। আমি কাজকর্ম তো কিছু জানি না। কাজকর্ম কিছুই জানতে হবে না। মাসের 1 তারিখে তুমি হেড অফিসে চলে আসবে। সেখানে কেশিয়ার ইয়াকুবুল্লাহর সঙ্গে দেখা করবে। সে নগদ 10,000 টাকা দেবে। ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তুমি আমার জীবন রক্ষা করেছ। মাসে 10,000 সেখানে কোনো ব্যাপারই না। আজীবন এই অ্যালাউন্স তুমি পাবে। ধরুন কোনো কারণে 1 তারিখ উপস্থিত হতে পারলাম না, 3 বা 4 তারিখে উপস্থিত হলাম, তখন কি টাকাটা পাওয়া যাবে? তুমি আমার কথাটা গুরুত্বের সঙ্গে নাও নাই বলে রসিকতা করার চেষ্টা করছো। রসিকতা করবে না। মাসের 1 তারিখে ঠিকই তুমি টাকা পাবে। নাকি তুমি টাকা নেবে না? কেন নেব না? আমি তো মহাপুরুষ না। মহাপুরুষদের টাকার দরকার থাকে না। আমি হাম পুরুষ, আমার টাকার দরকার আছে। হাম পুরুষটা কি? হাম হচ্ছে মহার উল্টা। তোমার সঙ্গে সিরিয়াস ধরনের কোনো কথাবার্তা বলা একেবারেই অর্থহীন। তারপরেও কিছু জরুরি কথা বলছি, শোনো, মন দিয়ে শোনো। একটু উঁচু গলায় কথা বলতে হবে, বৃষ্টি পড়ছে তো, আপনার ফিসফিসানি কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। মঞ্জু সাহেব তারপরেও গলা উঁচু করলেন না, কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমাকে আমি প্রোটেকশন দেব, বুঝলে ব্যাপারটা? বাড়িতে পৌঁছার পর পুলিশ আমার বাড়ি ঘিরে রাখবে। জগন্নুর ওই আস্তানা রেইড করার ব্যবস্থা করব। কত ধানে কত চাল সে তখন বুঝবে। হিমু বলল, তার মানে কি এই যে সুটকেস ভর্তি টাকার ব্যাগ নিয়ে আমি ফেরত যাব না? অসম্ভব। সুটকেসের একটা টাকাও ঘর থেকে বের হবে না। আমি যে কথা দিয়ে এসেছি তারা অপেক্ষা করবে। তুমি কাকে কথা দিয়েছ? ক্রিমিনালকে কথা দিয়েছ। ক্রিমিনালকে দেয়া কথা তোমাকে রক্ষা করতে হবে। গর্তে পড়ে রিক্সা বড় ধরনের একটা হোঁচট খেয়ে থেমে গেল। আর তখনই হিমুর মোবাইল বেজে উঠল। জগলুল ভাই টেলিফোন করেছেন। কে হিমু? ইয়েস জগলু ভাই। অবস্থা কি? অবস্থা ঠিক আছে, আমরা এখনো গুলশান এলাকাতে ঢুকিনি, আরও 10-15 মিনিট লাগবে। বুড়া আছে ঠিক মতো? জি, উনি ঠিকঠাক মতোই আছেন। কিছু বলছে? আমার সঙ্গে পরামর্শ করার চেষ্টা করছেন। কি পরামর্শ? উনি বলছেন বাড়িতে একবার ঢোকার পর ডিল অফ, তখন পুলিশ চলে আসবে, আপনার আস্তানায়ও পুলিশ চলে যাবে, পুলিশ রেইডের ব্যবস্থা করা হবে। বুড়া এই কথা বলছে? জি জগলু ভাই, তবে আপনি দুশ্চিন্তা করবেন না, আমি টাকা নিয়েই ফিরব। আমারও সেরকম ধারণা। হিমু মনসুর সাহেবের দিকে তাকালো। তিনি পাথরের মূর্তির মতো বসে আছেন। তার হাত পা শক্ত, গায়ের কাঁপুনি এখন আর নেই। হিমু বলল, স্যার, আপনি কি মেয়ের সঙ্গে কথা বলবেন? না। বাড়িতে ফিরছেন, আগে ভাগে জানলে উনি খুশি হতেন। মনসুর সাহেব জবাব দিলেন না। একবার বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় তার চোখ মুখ শক্ত দেখালো। দাঁত দিয়ে তিনি নিজের ঠোঁট কামড়ে ধরে আছেন। সমুদ্রবিদ্যার বইয়ে আছে, যে লোক দাঁত দিয়ে ঘন ঘন ঠোঁট কামড়ায় সে বরাহ প্রজাতির মানুষ। সুযোগ পাইলেই সে অন্যের অনিষ্ট করিবার চেষ্টায় থাকে। হিমুর তেমন কোনো অনিষ্ট হলো না। টাকা ভর্তি সুটকেস নিয়ে হিমু সহজভাবে গেট থেকে বের হয়ে এলো। মনসুর সাহেবের মেয়েটাকে দেখলো সুচিত্রা উত্তমের যুগের নায়িকাদের মতো বিরহী বিরহী চেহারা, গলা স্বর অসম্ভব মিষ্টি। 2 মিনিট তার কথা শুনলে যে কোনো পুরুষের উচিত ধপাস করে তার প্রেমে পড়ে যাওয়া। তার গলার অস্বাভাবিক মিষ্টির ব্যাপারটা মনে হয় মেয়েরা জানে, কারণ সে বড়ই স্বল্পভাষী। হিমু বলল, মিস, টাকা গোনা আছে না আমি আরেকবার গুনবো? যদি কম থাকে তাহলে দেখা যাবে জগলু ভাই আমার আঙ্গুল অফ করে দিলেন। 10 আঙ্গুল নিয়ে গেলাম, 9 আঙ্গুল নিয়ে ফিরলাম। টাকা হিসেব মতো আছে। মিস, আপনার শরীর ভালো তো? দেখি কিন্তু মনে হচ্ছে জ্বর, চোখও সামান্য লাল হয়ে আছে। আপনার সঙ্গে স্বাস্থ্য বিষয়ক কথা আমি বলতে চাচ্ছি না।
একটা শুকনা টাওয়েল কি দিতে পারেন? মাথা ভিজে গেছে, চুল শুকাবো, পরে একদিন এসে ফেরত দিয়ে যাব। আপনি যেভাবে এসেছেন সেইভাবেই ফেরত যাবেন এবং এক্ষুনি বিদায় হবেন। এক কাপ কফি খেয়ে কি যেতে পারি? না, প্লিজ লিভ দিস হাউস। আপনি কিন্তু বলেছিলেন গরম কফি খাওয়াবেন, স্ন্যাক্স খাওয়াবেন। দয়া করে বিদায় হন। হিমু রিক্সায় উঠেই জগুল ভাইকে টেলিফোন করলো। ওস্তাদ, মাল ডেলিভারি পেয়ে গেছি, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। জগুল ভাই বললেন, আপাতত তো তোমার কাছেই রাখো, পরে ব্যবস্থা করব। আমার কাছে কোথায় রাখবো? আমার নিজেরই থাকার জায়গা নেই। একটা ব্যবস্থা করো। এই মুহূর্তে আমাকে এটা নিয়ে যন্ত্রণা করবে না, বিরাট ঝামেলায় পড়ে গেছে। জগুল ভাই কট করে টেলিফোন লাইন কেটে দিলেন। তিনি যে বিশেষ ধরনের বড় কোনো ঝামেলায় পড়েছেন তা তার গলার স্বরেই বোঝা যাচ্ছে। গলা শেষের দিকে কেঁপে যাচ্ছে। রিক্সাওয়ালা বৃষ্টিতে রিক্সা টানছে। সে বেছে বেছে বড় বড় খানাখন্দে রিক্সা টেনে নিয়ে প্রায় হুমড়ি খাওয়ার মতো করে পড়ছে। কাজটা করে সে আনন্দ পাচ্ছে বলেও মনে হচ্ছে। একবার পড়ছে আর দাঁত বের করে বলছে, এইটা দেখি পুষ্কুনি। হিমু আপাতত বাদলের বাড়ির দিকে রওনা দিল। আজ রাতটা বাদলের সঙ্গে থাকাই ভালো।